ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ও গণভোট ঘিরে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান, শফিকুর রহমান। 30 থেকে 35 হাজার কোটি টাকায় 14 বোয়িং কিনবে সরকার। জাপানে সাধারণ নির্বাচনে বড় জয় পেল প্রধানমন্ত্রী তাকাইচির দল। ক্ষতিপূরণ সহ 3 শর্ত পাকিস্তানের, আইসিসি বলছে সম্ভব না। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসার সহ নির্দিষ্ট 3 শ্রেণীর কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। রোববার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করে ইসি। ইসির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রের ভেতর কেবল 3 শ্রেণীর ব্যক্তিরা মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন: ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের দিন কেন্দ্রের 400 গজ এলাকার মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী বা অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবে না। এই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিত করতে আজ সোমবার 9 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 12টা থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর 72 ঘন্টার নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারিকৃত এক বিশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে এই বিধিনিষেধ 10 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 12টা থেকে শুরু হয়ে আগামী 13 ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। মূলত নির্বাচনের দিন এবং এর আগের ও পরের সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নির্বাচন কমিশনের নির্দেশনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী 11 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত 12টা পর্যন্ত অর্থাৎ ভোটের দিন 24 ঘন্টার জন্য ট্যাক্সি ক্যাব, পিকআপ ভ্যান, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধের ফলে নির্বাচনের সময় সাধারণ যানবাহনের যাতায়াত নিয়ন্ত্রিত থাকবে, তবে জরুরি সেবার আওতাভুক্ত যানবাহনগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে এই বক্তব্য সম্প্রচার হবে। এছাড়াও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন। তাদের বক্তব্য বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। জামায়াত আমিরের বক্তব্য আজ সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ও বিএনপি চেয়ারম্যানের বক্তব্য সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বক্তব্য বিটিভিতে সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা 7টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা 6টায় চরমোনাই পীরের ভাষণ। এদিন সন্ধ্যা 7টায় নাহিদ ইসলামের বক্তব্য এবং এর আগে সন্ধ্যা 6টায় চরমোনাই পীরের বক্তব্য সম্প্রচার করে বিটিভি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো ও বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর লক্ষ্যে বিমান বাংলাদেশের জন্য বোয়িংয়ের কাছ থেকে 30,000 কোটি থেকে 35,000 কোটি টাকা মূল্যের 14টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে সরকার। গতকাল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, এয়ারবাস ও বোয়িং থেকে পাওয়া প্রস্তাবগুলোর ভিত্তিতে একটি টেকনো ফিনান্সিয়াল বিশ্লেষণ সম্পন্ন হয়েছে।
উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বোয়িংয়ের সঙ্গে দাম নিয়ে আলোচনা করছেন। উপদেষ্টা বলেন, দাম নিয়ে এখনও আলোচনা চলমান। যদি আমরা এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু যদি না পারি তাহলে দুর্ভাগ্যবশত আমরা ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবো না। তিনি আরও বলেন, উড়োজাহাজ কেনার যে প্রস্তাব দেওয়া হয়েছে তার দাম 30,000 কোটি থেকে 35,000 কোটি টাকার মধ্যে হতে পারে। এই অর্থ 10 বছরে পরিশোধ করতে হবে। প্রকৃতপক্ষে সময় এর চেয়ে বেশি লাগতে পারে, কারণ পরিশোধ সূচি খুব দীর্ঘমেয়াদী। পুরো অর্থ পরিশোধে 20 বছর পর্যন্ত সময় লাগতে পারে। সেই হিসেবে বছরে প্রায় 1,500 কোটি থেকে 2,000 কোটি টাকা পরিশোধ করতে হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছে, ঢাকার সঙ্গে ওয়াশিংটনের আলোচনার পর বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য বিদ্যমান 20% শুল্ক কমিয়ে 18% নামাতে পারে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র 110 দিনের মাথায় তিনি আগাম সংসদ নির্বাচন আহ্বান করেছিলেন বলে জাপানের সানায়ে তাকাইচি। সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সফল প্রমাণিত হয়েছে। ভোটাররা তার অর্থনৈতিক কর্মসূচি এবং অভিবাসন ও চীনের বিষয়ে কঠোর অবস্থানের পক্ষে সুস্পষ্ট সমর্থন দিয়েছেন। পাবলিক ব্রডকাস্টার NHKের তথ্য, তাকাইচির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও তার মিত্ররা জাপানের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 465টি আসনের মধ্যে 352টিতে জয়লাভ করেছে। এর মধ্যে LDP এককভাবে 316টি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার 4 মাসের মধ্যেই আগাম নির্বাচন ডেকে তাকাইচি জনগণের কাছ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক ম্যান্ডেট চেয়েছিলেন। এই সাফল্য তার দুই পূর্বসূরির অভিজ্ঞতার সম্পূর্ণ বিপরীত। তাদের শাসনামলে দুর্নীতি, কেলেঙ্কারি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে LDP সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিল। ভারতের মাটিতে চলমান টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল তা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে 3টি প্রধান দাবি পেশ করেছে। পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে জানিয়েছে, ICC কর্মকর্তাদের সঙ্গে লাহোরে অনুষ্ঠিত এক বৈঠকে PCB স্পষ্ট করেছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হলে আগে বাংলাদেশের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। সংকট নিরসনে PCBর পক্ষ থেকে উত্থাপিত 3টি দাবির মধ্যে প্রথমটি হলো বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দ্বিতীয়ত, টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও বাংলাদেশের জন্য নির্ধারিত অংশগ্রহণ ফি বা পার্টিসিপেশন ফি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ICCর বড় কোনো ইভেন্ট আয়োজনের অধিকার বাংলাদেশকে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ICCর পক্ষ থেকে বাংলাদেশকে আলাদা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই বলে জানানো হয়েছে। তবে ICCর আয় থেকে বাংলাদেশকে তাদের পূর্ণ অংশ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।